নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নগুলির মধ্যে 2 নম্বর মডেল স্কুল বাঁকুড়া জেলা স্কুলের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। এইভাবে তোমরা পরবর্তী বিদ্যালয়ের প্রশ্নপত্রগুলির সম্পূর্ণ সমাধান পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং উপকৃত হলে লাইক ও কমেন্ট করবে। তাহলে চলো শুরু করা যাক। একের বলেছে, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের 1, যে দেশের উপর দিয়ে সুমেরুবৃত্ত প্রসারিত হয়েছে সেটি হলো অপশন বি, কানাডা। একের 2, ভূগোলকে 1 ডিগ্রি পার্থক্যে অক্ষরেখার মোট সংখ্যা অপশন ডি 179টি। একের 3, পৃথিবীর পরিধি অপশন এ 40,000 কিমি। একের 4, ফার্দিনান্দ ম্যাগেলান পৃথিবী পরিভ্রমণ শুরু করেন অপশন সি 1519 খ্রিস্টাব্দে। একের 5, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ, এটা অপশন সি 35%। একের 6, বাতাসের আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হলো অপশন ডি হাইগ্রোমিটার। একের 8, সুপারসনিক জেট থেকে নির্গত হয় অপশন বি নাইট্রোজেন অক্সাইড। একের 8, যে শহরের অধিবাসীরা 2007 সালের 31শে মার্চ আর্থ আওয়ার পালন করেন তা হলো অপশন সি সিডনি। একের 9, শব্দ দূষণের একটি উৎস হলো ডি বজ্রের শব্দ। একের 10, ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, এটি হবে অপশন বি কাঞ্চনজঙ্ঘা। একের 11, তিস্তা যে নদীর উপনদী তা হলো অপশন সি ব্রহ্মপুত্র। একের 12, যে রাজ্যের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘ তা হলো অপশন এ গুজরাট। একের 13, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম, এটা হবে অপশন ডি সিয়াচেন। একের 14, বেলে মাটির অনুকূল ফসল হলো, এটা হবে বাজরা। একের 15, ভারতে কৃষিকাজ প্রধানত যার উপর নির্ভরশীল সেটি হলো অপশন এ মৌসুমী বৃষ্টি। একের 16, টোডা জনজাতির আবাসস্থল, এটা হবে অপশন বি নীলগিরি পাহাড়। একের 17, ম্যাপ শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ ম্যাপা থেকে এসেছে যার অর্থ হলো অপশন সি কাপড়। একের 18, মানচিত্র দূরত্ব ও বাস্তব দূরত্বের মধ্যে অনুপাত যদি 5 সেন্টিমিটার সমান 25 কিমি হয় তবে মানচিত্রটি স্কেল হবে অপশন ডি 1 সেমি সমান 5 কিমি। এইবার 2 দাগের বলেছে, নিচের বাক্যগুলি ঠিক হলে সত্য এবং ভুল হলে মিথ্যা লেখো। 2-1 বলেছে, শীতের দেশে বিশেষ ধরনের কাঁচের ঘরে শাকসবজি চাষ করা হয়, এটা হলো সত্য। 2-2, মানচিত্রের প্রথম বই প্রকাশ করেন অ্যাটলাস, এটা হবে মিথ্যা। 2-3, কফি চাষে অসম রাজ্য এগিয়ে আছে, এটা হবে মিথ্যা। 2-4, পৃথিবী থেকে সূর্য এবং অন্যান্য তারাদের সবার আগে পূর্ব আকাশে দেখা যায়, এটা সত্য। 2-5, কালো মাটিতে পাট চাষ ভালো হয়, এটা হলো মিথ্যা। 3 বলেছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 3-1, ড্যাশ এককে শব্দের তীব্রতা মাপা হয়, উত্তরটি হবে ডেসিবেল। 3-2, সবকটি দ্রাঘিমা ড্যাশ ডিগ্রি কোণে অক্ষরেখাগুলিকে ছেদ করে, উত্তর হবে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। 3-3, আমাদের দেশের উষ্ণ ও আর্দ্র জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলে। 3-4, ড্যাশ ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী, এটা হবে গন্ড বা গোন্ড। 3-5, ড্যাশ দ্রাঘিমার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়, এটার উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার। 4 দাগের বলেছে, একটি বা দুটি শব্দে উত্তর দাও। 4-1, পৃথিবীর কোন তাপবলয়ে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে?
এটা হবে হিমমণ্ডলে। 4-2 নর্মদা নদীর মোহনা কোথায় অবস্থিত? এটা হবে খাম্বাট উপসাগরে। 4-3 দাক্ষিণাত্য মালভূমির উত্তরে কোন পর্বতশ্রেণী অবস্থিত? এটা হবে আরাবল্লী, বিন্ধ্য ও সাতপুরা। 4-4 ভারতের সবচেয়ে বড় নদী দ্বীপের নাম কি? এটার উত্তরটা হবে ব্রহ্মপুত্র নদের মাজুলি দ্বীপ। 4-5 পশ্চিমবঙ্গে আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে আলিপুরে। 5 দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। 5-1 বলা হয়েছে নিরক্ষীয় তল বলতে কি বোঝো? ছবিতে দেখো পৃথিবীর নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে তাকে নিরক্ষীয় তল বলে। এরপরে অথবা দিয়েছে 5-1 মহাবৃত্ত কাকে বলে? এখানেও ছবিটাই দেখে নাও। দেখো পৃথিবীর 0 ডিগ্রি অক্ষরেখা বা নিরক্ষরেখা এবং 0 ডিগ্রি দ্রাঘিমা ও 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা দুটি দ্বারা সৃষ্ট বৃহদাকার বৃত্ত দুটিকে বলা হয় মহাবৃত্ত। আচ্ছা, এরপর 5-2 বলেছে গ্রামাঞ্চলে শব্দ দূষণের উৎস কি কি? তাহলে গ্রামাঞ্চলের শব্দ দূষণের উৎসগুলি হলো, 1 হবে চাষের কাজে জলসেচ করার জন্য ব্যবহৃত পাম্প সেটের শব্দ। 2 হবে পশু পাখির কলকাকলি। 3 হবে উৎসব ও পালা পার্বণে মাইক ও বাদ্যযন্ত্রের শব্দ ইত্যাদি। এরপর 5-2 অথবা বলেছে মানুষের শরীরে শব্দ দূষণের কি কি প্রভাব পড়ে? দেখে নাও। মানুষের শরীরে শব্দ দূষণের প্রভাবগুলি হলো, 1 অস্থায়ী ও স্থায়ী বধিরতা সৃষ্টি হতে পারে। 2 উচ্চ রক্তচাপ, অনিদ্রা, হৃদ ও চোখের রোগ, হজমে সমস্যা ইত্যাদি। 3 বিরক্তি, বদমেজাজি ও মনোসংযোগের অভাব ঘটতে পারে। এরপর দেখো বলেছে 5-3 উপহ্রদ কাকে বলে? দেখো উপহ্রদ হলো স্থলভাগ দ্বারা বেষ্টিত লবণাক্ত হ্রদ যার একদিক সমুদ্রে উন্মুক্ত থাকে। এর একটা উদাহরণ হবে ওড়িশায় চিল্কা। এরপর 5-3 অথবাতে দিয়েছে প্রবাল দ্বীপ কাকে বলে? দেখো প্রবাল দ্বীপ হলো কোটি কোটি মৃত প্রবালের দেহ সঞ্চিত হয়ে সৃষ্ট দ্বীপ। প্রবাল দ্বীপ ভারতে রয়েছে লাক্ষাদ্বীপে। আচ্ছা, এরপর 5-4 বলেছে আদিবাসী কাদের বলে? তাহলে আদিবাসী বলতে বোঝায় বিশেষ সামাজিক গোষ্ঠী যারা প্রাচীন কাল থেকে শিকার, পশুপালন, ফলমূল সংগ্রহ করে জীবনযাপন করে আসছে, যাদের জীবনযাত্রা সম্পূর্ণভাবে প্রকৃতির উপর নির্ভরশীল তাদেরকে আদিবাসী বলবো, যেমন সাঁওতাল, গন্ড ইত্যাদি। আচ্ছা, এরপর 5-4 অথবাতে বলেছে অন্ধ্রপ্রদেশের 2টি আদি জনগোষ্ঠীর নাম লেখো। তাহলে অন্ধ্রপ্রদেশের 2টি আদি জনগোষ্ঠী হলো গোন্ড ও চেঞ্চু। এরপর 6 নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 6-1 বলেছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে 3টে পার্থক্য লেখো। তোমরা ছবিটা দেখো এবং পার্থক্যগুলো বলছি, মিলিয়ে নাও। 1 অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত কিন্তু দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার। 2 অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত, অন্যদিকে দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত। 3 অক্ষরেখাগুলির মধ্যে ব্যবধান সমান কিন্তু দ্রাঘিমা রেখাগুলির মধ্যে ব্যবধান সর্বত্র সমান নেই। আচ্ছা, এরপর তোমার 6-1 অথবা দিয়েছে নিরক্ষরেখা ছাড়া পৃথিবীর অন্যান্য বিশেষ অক্ষরেখার নাম কি কি? তোমরা ছবিতে দেখো, আমি বলছি নিরক্ষরেখা ছাড়াও অন্যান্য যে অক্ষরেখাগুলি রয়েছে গুরুত্বপূর্ণ, তার মধ্যে আছে কর্কট ক্রান্তি রেখা, এর মান হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর। মকর ক্রান্তি রেখা
23.5 ডিগ্রি দক্ষিণ, সুমেরু বৃত্তরেখা 66.5 ডিগ্রি উত্তর, কুমেরু বৃত্তরেখা 66.5 ডিগ্রি দক্ষিণ। 6.2 বলেছে পৃথিবীতে দিন রাত্রি কিভাবে সংগঠিত হয়। তোমরা ছবিটা একবার দেখো, এখানে দেখতে পাচ্ছ যে পৃথিবীর আবর্তন গতির জন্য যে দিক সূর্যের সম্মুখে আসে সেই দিকে দিন হয় এবং তার বিপরীত দিকে রাত্রি সংগঠিত হয়। এরপর ছয়ের তোমার বলেছে বাসীরা আমেরিকানদের একদিন আগে ইংরাজি নববর্ষ পালন করেন কেন। উত্তরটা এইভাবে লিখবে যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে প্রদক্ষিণ করে, তাই সূর্য পূর্ব দিকে ওঠে এবং পৃথিবীর পূর্ব দিকের দেশগুলিতে দিন আগে শুরু হয় পশ্চিম দিকের দেশগুলির তুলনায়। যেহেতু অস্ট্রেলিয়া আমেরিকা অপেক্ষা অনেকটা পূর্বে অবস্থিত, তাই অস্ট্রেলিয়া ও আমেরিকার মধ্যে সময়ের ব্যবধান হয়ে যায় প্রায় 15 ঘন্টা। এই জন্য 1 জানুয়ারি মধ্যরাতে অস্ট্রেলিয়ার বাসিন্দারা যখন ইংরাজি নববর্ষ পালন করেন তখন আমেরিকাতে 31শে ডিসেম্বর তারিখ হয়। তোমরা ছবিটা দেখে একটু বুঝে নাও। আচ্ছা, এরপর 6.3 বলেছে বায়ু দূষণের 3টি কারণ লেখো। তাহলে বায়ু দূষণের 3টে কারণ হবে: 1, রান্নার জন্য ব্যবহৃত কাঠ, ঘুঁটে, কয়লা, গ্যাসের ব্যবহার। 2, যানবাহন ও কলকারখানার বিষাক্ত গ্যাস। 3, জনসংখ্যা বৃদ্ধি এবং বৃক্ষচ্ছেদন। এরপর 6 তোমার বলেছে অথবাটা 3 অথবাটা তোমার ঘরে কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করবে। তাহলে ঘরের ভিতরে বায়ু দূষণ প্রতিরোধ করতে গেলে যে পদক্ষেপগুলি নিতে হবে তার মধ্যে 1 হচ্ছে হাঁচি ও কাশির সময় রুমাল ব্যবহার করা। 2, রান্নাঘর খোলামেলা রাখা। 3, ঘরের ভিতরের আবর্জনা ফেলার পাত্রটা সবসময় ঢাকা দিয়ে রাখা। আর 4, মশার ধূপের ব্যবহার কমিয়ে বা বন্ধ করে মশারি ব্যবহার করা। এরপর 6.4 বলেছে বিভিন্ন ধরনের মানচিত্র কি কি। দেখো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ মানচিত্র প্রধানত 3টি প্রকারের হয়ে থাকে। 1 হচ্ছে প্রাকৃতিক মানচিত্র, যেখানে প্রাকৃতিক বিষয় যেমন পর্বত, মালভূমি, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদি দেখানো হয়। 2 হচ্ছে রাজনৈতিক মানচিত্র, যেখানে দেশ, রাজ্য, জেলার অবস্থান, সীমানা ইত্যাদি দেখানো হয়। আর 3 হচ্ছে বিষয় ভিত্তিক মানচিত্র, যেখানে নির্দিষ্ট কয়েকটি বিষয় যেমন জনসংখ্যা, রেলপথ, সড়কপথ ইত্যাদি দেখানো হয়। এরপর তোমাকে বলেছে যে 4 অথবাটা মানচিত্রের প্রধান উপাদানগুলি কি কি। তাহলে মানচিত্রের প্রধান উপাদানগুলি হলো 4টে। শিরোনাম, আচ্ছা, যেটা দিয়ে মানচিত্রের বিষয়বস্তুকে দেখানো হয়। দিক নির্দেশক বা এটাকে বলা হয় উত্তর দিক নির্দেশক, যেটা মানচিত্রের একবারে উপরে থাকে। স্কেল, যেটা মানচিত্রের 2টি স্থানের মধ্যে দূরত্বকে দেখানোর জন্য ব্যবহার করা হয়। আর নির্দেশক, যেখানে রেখা, রং ইত্যাদির মাধ্যমে বিভিন্ন বিষয়বস্তুকে দেখানো হয়। এরপর দেখো বলেছে 7 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 7 বলেছে বায়ুর তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় একরকম হয় না কেন। উত্তরটা হবে যে বায়ুর তাপমাত্রা পৃথিবীর সর্বত্র সমান হয় না, তার কারণ পৃথিবী তার কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। তাই সারা বছর ধরে কোনো স্থানের উপর সূর্যরশ্মির পতন কোণ সমান হয় না। যখন স্থানটির উপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে তখন স্থানটির বায়ুর উষ্ণতা বেড়ে যায়, অর্থাৎ গ্রীষ্মকাল বিরাজ করে। আবার যখন স্থানটির উপর সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে তখন স্থানটির বায়ুর উষ্ণতা কমে যায়, অর্থাৎ শীতকাল বিরাজ করে। এরপর দেখো 7 অথবাটা দিয়েছে যে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো। তাহলে বায়ুমণ্ডল প্রধানত 3টে প্রক্রিয়াতে উত্তপ্ত হয়, যথা বিকিরণ, 1 বিকিরণ, 2 পরিবহন আর 3 হলো পরিচলন। আচ্ছা, বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে আগত তাপ প্রথমে ভূপৃষ্ঠে এসে পড়ে এবং ভূপৃষ্ঠের সবকিছুকে যেমন গাছপালা, ঘরবাড়ি, জলভাগ ইত্যাদিকে উত্তপ্ত করে তারপর সেই তাপ আবার ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে বিকিরিত হয়, তখন বাতাস উত্তপ্ত হয়।
পরিবহন পদ্ধতিতে প্রথমে ভূপৃষ্ঠের সঙ্গে লেগে থাকা নিচের বায়ুস্তর উত্তপ্ত হয়। এই উত্তাপ ঠিক তার উপরের লাগোয়া বায়ুস্তরে পরিবাহিত হয়। এইভাবে নিচের থেকে উপরের দিকের বায়ুস্তরগুলি ক্রমশ উত্তপ্ত হয়। আর 3 নম্বর, পরিচলন পদ্ধতিতে সূর্যের তাপে ভূপৃষ্ঠের সবচেয়ে কাছাকাছি অর্থাৎ নিচের বায়ুস্তরটি উত্তপ্ত হয়ে হালকা হয়ে খুব দ্রুত উপরে উঠে যায়। এইভাবে বায়ু পরিচলন স্রোতের মাধ্যমে বিস্তীর্ণ বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। এইবার দেখো বলেছে 7.2, ভারতের উত্তরে নদী গঠিত সমভূমি ভূপ্রকৃতির বর্ণনা দাও। তাহলে ভারতের উত্তরে নদী গঠিত সমভূমির ভূপ্রকৃতিটি হলো, এই অঞ্চলটির অবস্থান করছে উত্তরে হিমালয় এবং দক্ষিণের মালভূমি অঞ্চলের মাঝে। এই অঞ্চলটির গড় উচ্চতা হয় 300 মিটার এবং অঞ্চলটির বেশিরভাগটাই উত্তরের হিমালয় পর্বত থেকে বয়ে আসা যে গঙ্গা, ব্রহ্মপুত্র ও সিন্ধু নদীর নুড়ি, কাঁকড়, বালি ইত্যাদি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে। এখানে প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, জলাশয় ইত্যাদি লক্ষ্য করা যায়। এরপর দেখো বলেছে 7.2 অথবাটা হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণীর নাম লেখো এবং যে কোনো একটির ভূপ্রকৃতি সম্পর্কে বর্ণনা করো। তাহলে দেখো, হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে 3টি সমান্তরাল পর্বতশ্রেণী দেখা যাচ্ছে। একেবারে উত্তরে রয়েছে হিমাদ্রি, তার দক্ষিণে হিমাচল এবং একেবারে দক্ষিণে রয়েছে শিবালিক। তোমরা ছবিটা লক্ষ্য করো। এবার আমরা এই 3টে ভাগের মধ্যে থেকে হিমাদ্রি হিমালয়ের ভূপ্রকৃতিটা আলোচনা করছি। এটি হিমালয়ের সব থেকে উচ্চতম অংশ, গড় উচ্চতা 6000 মিটার। এখানে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গগুলি যেমন মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা প্রভৃতি অবস্থান করে। এই পর্বত শৃঙ্গগুলিতে সারা বছর বরফ জমে থাকতে দেখা যায়। এরপর তোমাকে বলেছে 7.3 কি ধরনের প্রাকৃতিক পরিবেশ ধান চাষের পক্ষে অনুকূল, আর ধান উৎপাদিত হয় ভারতের এমন 4টি রাজ্যের নাম। তাহলে ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি হলো, প্রথমেই রয়েছে উষ্ণতা, 22 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড গড় উষ্ণতার প্রয়োজন পড়ে। বৃষ্টিপাত, গড় বার্ষিক 150 থেকে 300 সেমি বৃষ্টিপাতের প্রয়োজন হয়। মাটি পলিযুক্ত দোআঁশ মাটি প্রয়োজন হয় এবং জমিটি এমন হতে হবে যাতে জল দাঁড়াতে পারে। আর ভারতের ধান উৎপাদন হয় এরকম 4টে রাজ্য হলো পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র। এবার দেখো 7 অথবাটা বলছে 3 ভারতে উৎপাদিত ফসলের শ্রেণীবিভাগ করো আর উদাহরণ দাও। তাহলে দেখো, ভারতে মূলত 5 ধরনের ফসলের চাষ হয়। এক হচ্ছে খাদ্য ফসল, তার মধ্যে রয়েছে ধান, গম, মিলেটস অর্থাৎ জোয়ার, বাজরা, রাগি এগুলি। 2 হচ্ছে সবজি ফসল, যেমন আলু, পটল, বেগুন প্রভৃতি। 3 হচ্ছে তন্তু জাতীয় ফসল, যেমন তুলো, পাট এগুলো। 4 হচ্ছে পানীয় ফসল, যেমন চা, কফি। 5 হচ্ছে অন্যান্য ফসলের শ্রেণীবিভাগ, যেমন ডাল, তৈলবীজ, রাবার ইত্যাদি। এরপর 8 বলেছে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করো এবং মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। মানে এখানে বলেছে তোমাকে ম্যাপ পয়েন্টিং করতে। দেখো, আন্দামান একে দিয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটা একদম ভারতের দক্ষিণে মূল ভূখণ্ডের বাইরে বক্সের মতো করে দেখানো হয়েছে। আচ্ছা, 2 হচ্ছে কারাকোরাম পর্বতশ্রেণী, এটা একদম জম্মু কাশ্মীর রাজ্যে রয়েছে। তুমি কারাকোরাম পর্বতশ্রেণীটিকে রেখার মাধ্যমে দেখানো হচ্ছে। 3 হচ্ছে গোদাবরী নদী, দেখো মাঝখানে ভারতের মধ্য ভারতে দেখানো আছে গোদাবরী নদী। আর একদম পশ্চিম ভারতে রয়েছে 4 মরু মৃত্তিকা অঞ্চল, যেটা কমলা রঙের বর্ণ দিয়ে দেখানো হয়েছে। আর সব থেকে শেষে আছে 5 নম্বরে সুন্দরবন, যেটা পশ্চিমবঙ্গের নিচে একদম সবুজ রং করে দেখানো হয়েছে। তাহলে আমরা সমস্ত প্রশ্নপত্রটি সমাধান করে ফেললাম। তোমরা যদি উপকৃত হও, আবার বলছি একটা লাইক করে দিও এবং পরের ভিডিওগুলি পেতে চাইলে তোমরা এই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দিও। ধন্যবাদ। বাছিরা।